সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে এবং পাল্টা জবাবে ইরানও আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এদিকে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরান যে হামলা চালিয়েছিল তাতে প্রথম দিকে যে ক্ষয়ক্ষতির খবর বেরিয়েছিল, এখন নতুন করে খবর আসছে সেই ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার চেয়েও ভয়াবহ। এক রিপোর্টে বলা হচ্ছে শুধু মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতেই অন্তত $400 মিলিয়ন ক্ষতি হয়েছে। এ অবস্থায় আমেরিকা বাহরাইন থেকে পঞ্চম নৌবহরের ঘাঁটির একটা বিরাট বড় অংশ ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। এই রকম সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অন্তত 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ হয়েছে। এই ফোন আলাপের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। আসলে তিনি কী বার্তা দিয়েছেন ইরানকে? দর্শক, এই সব বিষয় নিয়েই এখন আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যায়। ইরান গতকাল একটি সিঙ্গাপুরের পতাকাবাহী তেল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছিল বলে খবর বেরিয়েছে। ইরান অবশ্য এই হামলার কথা আমি অন্তত প্রেস টিভিতে দেখলাম যে তারা বলেছে যে আমরা কোনো বেসামরিক জাহাজের উপর হামলা করছি না। তারা একথাও বলেছে ইরানের পক্ষ থেকে যে অন্যরা কেউ হামলা চালিয়ে আমাদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের নাম করা হচ্ছে। ইরান যদি হামলা চালায় তাহলে পরিষ্কার করে বললেই দিত যে আমরা এই হামলা চালিয়েছি। কিন্তু তারা যখন বলছে আমরা হামলা চালাইনি, বরং এই হামলা চালিয়েছে অন্যরা আর নাম দেওয়া হচ্ছে আমাদের, তাহলে ধরে নিতে হবে বা ধরে নেওয়া যায় যে ইরান এই হামলা চালায়নি। এই হামলার অজুহাতে আমেরিকা ইরানের সিরিক দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি রাডার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, এরকম বেশ কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে। অন্তত 4টা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 6টি বিমান দিয়ে 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার পর ইরানও একেবারে তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সে সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। ইরানের প্রেস টিভিতে এই খবর দেওয়া হয়েছে, তবে কোন কোন জায়গায় হামলা চালিয়েছে ইরান সেটা বিস্তারিত বলেনি। আর আমি টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে CNN, আল জাজিরা বিভিন্ন জায়গায় খবর দেখলাম। আল জাজিরা অবশ্যই হামলা পাল্টা হামলার কথা বলেছে, কিন্তু টাইমস অফ ইসরায়েল বা CNN বা BBC এরকম কোনো জায়গায় দেখলাম না যে ইরানও পাল্টা জবাব দিয়েছে। সব জায়গায় দেখলাম যে আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, কিন্তু ইরান যে আমেরিকার উপর পাল্টা হামলা চালিয়েছে এই খবর খুব একটা নেই। এখানেই পশ্চিমা গণমাধ্যমের সাথে ইরানের গণমাধ্যমের পার্থক্য, আর অনেকের সাথে আমারও পার্থক্য। অনেকেই শুধু পাশ্চাত্যের গণমাধ্যমগুলো ফলো করে, আর আমি যেহেতু রেডিও তেহরানে কাজ করেছি, ইরানে ছিলাম, সে কারণে ইরানের গণমাধ্যমগুলো আমি যথেষ্ট ক্লোজলি মনিটরিং করি এবং আমি ফলো করি। তো ইরানের প্রেস টিভিতে বলা হচ্ছে যে IRGC মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে। তো এই জায়গায় যা বোঝা যাচ্ছে, দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলছে, মাঝে মাঝেই যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে এবং আমেরিকা দাবি করছে না যুদ্ধবিরতি বহাল আছে। যুদ্ধবিরতি যদি বহাল থাকে, আবার মাঝখানে হামলা চালানো আবার বহাল, এটা কেমন কথা? হয় যুদ্ধ করো, না হয় বন্ধ করো। চুক্তি করে আবার ভঙ্গ করা, এটা তো ভালো কথা না। এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন আশঙ্কা কিন্তু আগের থেকেই ছিল যে ইরান আর আমেরিকার মধ্যে যে সমঝোতা হলো, এই সমঝোতা কি থাকবে, টিকবে? এই আশঙ্কা, এই কনফিউশন, এই দ্বন্দ্ব, সংশয়, এটা কিন্তু মানুষের মনে ছিল। এই সমঝোতা কি আসলে টিকবে? আসলে কি ইরান এবং আমেরিকার মধ্যে চূড়ান্ত চুক্তি হবে? গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে। তার আগে তো ইরান এবং আমেরিকা এবং পাকিস্তান ডিজিটালি এই সমঝোতা স্মারকে সই করেছিল। তারপরে ইরান এবং আমেরিকার
কর্মকর্তারা বা প্রতিনিধি দল আলোচনায় বসে। সেই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার এবং পাকিস্তানের প্রতিনিধি দল উপস্থিত ছিল। এই যে সুইজারল্যান্ডে যে আলোচনা হলো, সেই আলোচনায়ও কিন্তু কিছু চুক্তি হয়েছে। যেমন কাতারের মাধ্যমে ইরান তার বিদেশে আটকে থাকা অর্থ ফেরত পাবে, আমেরিকা ইরানকে কতদিনের ভিতরে কিভাবে অর্থ দেবে, এই সমস্ত সব কিছু দিয়ে একটা লিখিত চুক্তি হয়েছে। তারপরে কিন্তু পরমাণু আলোচনার ব্যাপারে কথা হয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে কথা হয়েছে। এখন অনেকটা এগিয়ে গেছে ইরান এবং আমেরিকা। যুদ্ধবিরতি হয়েছে, তারপরে সমঝোতা স্মারক হয়েছে, তাতে সই দেওয়া হয়েছে, তারপরে আলোচনা হয়েছে, তারপরে দুই পক্ষের মধ্যে আরও কিছু চুক্তি হয়েছে। এই পর্যায়ে এসে যদি দুই পক্ষ একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালায়, তাহলে কিন্তু সত্যি সত্যি সেই দ্বন্দ্ব সংশয় বেড়ে যায় যে ইরান এবং আমেরিকার মধ্যে মূল চুক্তিটা হবে কিনা, ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে এই সমঝোতা টিকে থাকবে কিনা, এবং সত্যি সত্যি ইরান এবং আমেরিকা এই যুদ্ধবিরতিকে স্থায়ী করবে কিনা, এই সন্দেহ এই সংশয় কিন্তু বেড়ে যায়। এই জায়গায় মধ্যস্থতাকারী যারা ছিল, বিশেষ করে কাতার এবং পাকিস্তান, তাদের পক্ষ থেকে এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। তারা দ্রুতই যদি ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় যে পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে। এদিকে যে সংকটকে কেন্দ্র করে এই হামলা, নতুন করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল, সিঙ্গাপুরের জাহাজে হামলা, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি জাহাজ ইরানের নির্দেশিত যে রুট, সেই রুটে না গিয়ে একেবারে ওমান উপকূল দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওই দিক থেকে তো যাওয়া নিষেধ, আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে। সেই কারণে তারা হামলা চালিয়েছে, কোনো মিডিয়ায় বলা হচ্ছে, কিন্তু ইরান তো বলল যে না, তারা হামলা চালায়নি। সত্য মিথ্যা যাই হোক, এই হরমুজ প্রণালী পরিচালনার ব্যাপারে যেহেতু ইরানের হাতে কর্তৃত্ব থাকছে এবং ইরান আর ওমানের সাথে কিন্তু আলোচনা হয়েছে, সুইজারল্যান্ডের আলোচনা শেষ করে ইরানি প্রতিনিধি দল সরাসরি ওমানে গিয়েছিল, সেখানে আলোচনা হয়েছে এবং ইরান আর ওমান যৌথ বিবৃতিও প্রকাশ করেছে যে তারা যৌথভাবে এই হরমুজ প্রণালী ম্যানেজ করবে। ম্যানেজমেন্টের দায়িত্ব এই দুই দেশের হাতে থাকবে। এবং আজকে খবর পাওয়া যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশের সাথে আলাপ করেছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে জাহাজগুলোকে অবশ্যই একটা ফি দিতে হবে। সেই ফি দিতে হবে মূলত নৌ চলাচলে সহায়তা করার জন্য এবং দূষণ কন্ট্রোল করার জন্য, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। পরিবেশ দূষণ তো হয়, জাহাজ চলাচল করলে বিভিন্ন রকমের বর্জ্য নির্গত হয়, মানুষের বর্জ্য থেকে শুরু করে সেখানে তো খাবার দাবার সব কিছুই চলে, তো এই সমস্ত সবই তো সাগরে যায়। এবং হরমুজ প্রণালী পার হওয়ার পরে যে পারস্য উপসাগর, সেটা কিন্তু অনেকটা আটকানো এবং তার চারপাশে বিরাট সংখ্যক জনবসতি। ইরান, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক, তারপরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, এই যে এতগুলো দেশ থেকে তেল এবং গ্যাস নেয়, বহু সংখ্যক জাহাজ পারাপার করে, তার থেকে তেল নির্গত হয়, বর্জ্য হয়, মানুষের খাবার দাবার থেকে শুরু করে সমস্ত সব কিছু। তার মানে ওই এলাকার পরিবেশের একটা দূষণ ঘটে। এটা তো আঞ্চলিক পরিবেশেরও ব্যাপার। এই দূষণ পরিচ্ছন্ন রাখার জন্য, দূষণ মুক্ত রাখার জন্য ওমান জানিয়েছে ইউরোপের দেশগুলোকে যে জাহাজ চলাচল করতে হলে একটা ফি দিতে হবে। ফিটা দিতে হবে মূলত জাহাজ চলাচলে সহায়তা করার জন্য। ইরান এবং ওমান তাদের জাহাজ চলাচলে সহায়তা করবে, এই জন্য আরেকটা ফি দিতে হবে দূষণমুক্ত রাখার জন্য। তো এটা নিয়ে যেহেতু আমেরিকার সাথে ইরানের টানাপোড়েন আছে, আমেরিকা এখনও বলছে যে ফ্রিলি জাহাজ চলাচল করতে দিতে হবে, ইরান তো তা বলছে না। এখন এইটা নিয়ে একটা টানাটানি আছে, টানাপোড়েন আছে। আসলে এটা কোথায় গিয়ে শেষ হয় একটু দেখার ব্যাপার। আমি এবার মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনাটা হচ্ছে বাহরাইনে যে আমেরিকার ৫ম নৌবহরের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে ইরান যুদ্ধের প্রথম দিনেই ব্যাপক হামলা চালিয়েছিল। ২৮শে ফেব্রুয়ারি থেকেই শুরু করেছিল এবং ইরানের বিরাট বড় টার্গেট ছিল যে এই অঞ্চলে বড় বড় যে সমস্ত সামরিক ঘাঁটি আছে এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আছে, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, এই সমস্ত যেখানে আছে সেই ঘাঁটিগুলো আগে অকেজ করে দিতে হবে। সেই টার্গেট নিয়ে ইরানি সামরিক বাহিনী, আইআরজিসি, বাহরাইনের
মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ব্যাপক হামলা চালায়। সেই হামলায় আমরা তখনই জেনেছিলাম যে সেখানকার রেডার সিস্টেম আরও অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃত খবর তখন আসেনি, এখন আসছে। তাহলে এখানে বলা যায় যে আমেরিকা নিশ্চয়ই তখনকার ক্ষয়ক্ষতির খবর গোপন করছিল, কারণ আমেরিকার সামরিক বাহিনীর ভেতরে এবং আমেরিকার জনগণের ভেতরে হতাশা নেমে আসবে, মার্কিন জনগণ ক্ষেপে যাবে, ক্ষুব্ধ হবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মারাত্মকভাবে চাপের মুখে পড়বে। এই জন্য এই সমস্ত গোপন করা হয়েছে তথ্যগুলো। এখনকার যে খবর, সেই খবরে নতুন করে তথ্য আসছে যে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে, 12টা ভবন ধ্বংস হয়ে গেছে। আর্লি ওয়ার্নিং সিস্টেম, রেডার সিস্টেম তো ধ্বংস হয়েছেই, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে। তাতে সব কিছু মিলে এই ঘাঁটির কমপক্ষে $400 মিলিয়ন বা $40 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে শুধু এক ঘাঁটিতে। এখনও তো শেষ কথা না, এ তো স্যাটেলাইট চিত্র দেখে মোটামুটি একটা খবর দেওয়া হয়েছে, বাস্তবতা আরও ভিন্ন। এবং কতটা ক্ষতিগ্রস্ত হলে আপনারা ভাবুন, মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি কতটা ক্ষতিগ্রস্ত হলে সেই ঘাঁটি এখন ইসরায়েলে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। ইসরায়েলে কেন সরিয়ে নেবে? ইসরায়েলে সরিয়ে নেবে এই কারণে যে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি এত গুরুত্বপূর্ণ ঘাঁটি, সেটা ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার বাইরে থাকুক। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের বাইরে? ইরান কি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়নি? তাহলে ইসরায়েলে ঘাঁটি নিয়ে কি বাঁচতে পারবে? মনে হয় না। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, কুয়েত এবং সৌদি আরব থেকে আমেরিকা সেনা কমিয়ে ফেলছে, অনেক সেনা কমিয়ে ফেলবে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে দুটো বিশ্লেষণ দেব আমি, সেনা কমানোর ব্যাপারে এবং ইসরায়েলে পঞ্চম নৌবহরের ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে। প্রথমত সেনা কমানোর ব্যাপারে আমি যে বিশ্লেষণটা দিতে চাই সেটা হচ্ছে যে সম্ভবত আমেরিকা আস্তে আস্তে পুরো সেনা সরিয়ে নেবে। এখন আপাতত কমানোর কথা বলছে, আর কিছুদিন পরে পুরোটাই সরিয়ে নেবে। কারণ এটা ইরানের একটা অন্যতম চাওয়া এবং দাবি ছিল যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরাতে হবে, তাদের কাজটা কি। এবং এই দাবি এখন আরব দেশগুলোও করছে আমেরিকার কাছে যে তোমরা তো নিরাপত্তা দিতে পারছো না, তোমাদের তো দরকার নেই, তাহলে আমরা আমাদের ব্যাপারটা দেখি। এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে এখন বলা হচ্ছে কমানোর কথা, কিন্তু কয়েকদিন পরে বলবে পুরোটাই সরিয়ে নেওয়া হয়েছে। আর মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি যে ইসরায়েলে সরিয়ে নেওয়া হবে, এটার একটা বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী দিয়ে ইরান একেবারেই আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে। ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না, আর আমেরিকার যুদ্ধ জাহাজ চলতে পারবে না এই হরমুজ প্রণালী দিয়ে। আমেরিকার যুদ্ধ জাহাজ যদি চলতে না পারে তাহলে তারা যাবে কোথায়? উপায় কি তাদের? সেক্ষেত্রে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছে ঘাঁটি ইসরায়েলে, এটা আমার অ্যাজাম্পশন। এদিকে গতকাল দফায় দফায় অন্তত 5 জন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন ফোনে। এর ভিতরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, মিশরের পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা হয়েছে। আঞ্চলিক বর্তমান পরিস্থিতি অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। ফোন আলাপে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদ এবং সহজে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। ইরান তো বলছেই সেই ব্যবস্থা করা হবে, কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্বটা ইরান এবং ওমানের হাতে থাকবে, আর কিছু ফি দিতে হবে। তো এই ফি দেওয়ার ব্যাপারেই মনে হয় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরানের সাথে কোঅর্ডিনেট না করে, কোঅপারেট না করে এইখানে ব্যবসা বাণিজ্য করা যাবে না এবং জাহাজ চলাচল করানোও যাবে না। সেক্ষেত্রে ইরানের সাথে তারা হয়তো এখন অনেকটা আপোষ মীমাংসা আসার চেষ্টা করবে, এটাই আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই।
আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। আমেরিকা যে পঞ্চম নৌবহরের ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেবে এবং কুয়েত আর সৌদি আরব থেকে সেনা কমানোর কথা বলছে, আসলে এটা কি সেনা কমানো নাকি পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে তার প্রথম ধাপ? আর ইসরায়েলে যে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে তারই বা কারণ কি বলে আপনারা মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।